আমার কাছে মনে হয় যে একজন পুরুষ বলতে আসলে তাকে অকুত ভয় হতে হয়, সে কোনো কিছু ভয় পাবে না, এবং কনফিডেন্স যে কোনো সিচুয়েশনে নিজেকে মানে একদম ম্যানেজ করে নিয়ে সেটাকে ফেস করার যে একটা ক্যাপাবিলিটি, আই থিঙ্ক এটা প্রত্যেকটা পুরুষ বলতে যে শব্দটা তাদের মধ্যে থাকে। প্রিয় দর্শক, মনীষীরা বলেন সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পার করে যাওয়া, আর এতেই নিহিত থাকে জীবনের সত্যিকারের সৌন্দর্য। অভিনেতা ইরফান সাজ্জাদকে দেখলে আমরা এটার সঠিক মর্মার্থ কিন্তু বুঝতে পারি। ঠিক ধরেছেন, আমাদের আজকের পর্বের অতিথি ইরফান সাজ্জাদ, এবং তাকে নিয়েই শুরু করতে চলেছি স্যান্টেলিনা রূপকথার আজকের পর্ব। বাংলাদেশে প্রথমবারের মতো পুরুষদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো দ্য আল্টিমেট ম্যান প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইরফান সাজ্জাদ। এরপর টিভি নাটক, ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্র প্রতিটি ক্ষেত্রেই অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্যান্টেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি ইরফান সাজ্জাদ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, আর এই মুহূর্তে তো ভীষণ ভালো। আর কারণ আমার সামনে এরকম হ্যান্ডসাম একজন বসে আছেন, ভালো না থেকে তো উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যান্ডসাম মানে কথা ন্যাচারালি আসবে, কারণ আজ থেকে প্রায়, আমি যদি ভুল না করে থাকি, 11 বছর আগে ফেয়ার অ্যান্ড লাভলি দ্য আলটিমেট ম্যান কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সময়কার কথা কি মনে পড়ে? হ্যাঁ, এভরি সেকেন্ড আই ক্যান রিমেম্বার, সবই মনে আছে। ওই সময়টা থেকেই তো আপনার ক্যারিয়ারের, বলতে গেলে প্রফেশনাল অ্যাক্টর এবং মডেল হিসেবে ক্যারিয়ারের শুরুই। হ্যাঁ, আমি 2013 সালে আমি চ্যাম্পিয়ন হই। এরপর 14 সাল থেকে মোটামুটি খুব রেগুলার কাজ করা শুরু করি। একদম। সো আপনার দৃষ্টিতে একজন মানুষকে এবং একজন পুরুষকে কখন আলটিমেট ম্যান বলা যায়? আমার কাছে মনে হয় যে একজন পুরুষ বলতে আসলে তাকে অকুত ভয় হতে হয়, মানে সে কোনো কিছু ভয় পাবে না, এবং কনফিডেন্স যে কোনো সিচুয়েশনে নিজেকে মানে একদম ম্যানেজ করে নিয়ে সেটাকে ফেস করার যে একটা ক্যাপাবিলিটি, আই থিঙ্ক এটার প্রত্যেকটা পুরুষ বলতে যে শব্দটা তাদের মধ্যে থাকা উচিত। একজন মেয়ে যখন আপনার সামনে আসেন, তার কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে? আমার ক্ষেত্রে সেটা হলো মেয়েটার পার্সোনালিটি। আমার এটা মানে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। কম বেশি সব মানুষই সুন্দর, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো মেয়েটার পার্সোনালিটি। মেয়েটা আসলে কেমন, বা তার বেসিক শিক্ষাটা কোথায়, বা কীভাবে কথা বলে, এই জায়গাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো অনেকে তো বলেন যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তো এইটার সাথে কি তাহলে আপনি দ্বিমত? এটার সাথে আমি খুব যে দ্বিমত তা না, বাট দিন শেষে হয় কি, যখন মানুষের বয়স কখনো কমে না, মানুষের বয়স মানে বাড়তেই থাকে। আর যখন কিনা মানুষের বয়স বাড়তে থাকে, তো দিন শেষে মানুষের ম্যাচুরিটি বাড়তে থাকে। আর আপনি যখন কিনা একটা সময় গিয়ে খুব ম্যাচিউর হবেন, তখন কিন্তু ওই দর্শনদারির চাইতে গুণটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে মানুষটার সাথে আপনি থাকবেন বা মেলামেশা করছেন, সে আপনার কলিগ হোক, সে আপনার ওয়াইফ হোক, সে আপনার যে কেউ হোক, তার সঙ্গে যখন আপনি একটা রিলেশনে থাকবেন, যে কোনো রিলেশন হোক, সো সেও যাতে আপনার ওই ইন্টেলেকচুয়াল জায়গাটাকে মিট করতে পারে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি না হয় তাহলে কিন্তু সেটা ওয়ার্ক করবে না, সেটা যে কোনো সম্পর্কে হোক। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে, এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এবার আপনাকে নিয়ে একটু ফিটনেস প্রসঙ্গে আসতে চাই, কারণ আমরা যেটা জানি আপনি নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরান এবং আপনি খুবই হেলথ কনসিয়াস। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা জানতাম যে চিটাগাংয়ের মানুষরা খুবই ফুডি হয়, আপনি পুরোই বিপরীত। আপনি একদমই ফুডি নন, খুব মেপে জীবন ধারণ করেন। এই প্রসঙ্গে একটু জানতে চাই যে আমরা যারা জিমে গিয়ে ওয়ার্কআউট করি, তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে ঢালাওভাবে সেম একটা রুটিন দিয়ে দেওয়া হয়, সেম একটা ফুড চার্ট দিয়ে দেওয়া হয়, মানে এক একজনের বডি টাইপ মেনটেন করে তো এটা করা হয় না। আপনার কি কখনো এরকম হয়েছে, ফেস করেছেন? হ্যাঁ, অনেক মানে এটা হলো কি, মানে একটু আগে আপনি যেটা বললেন, সবার বডি টাইপ এক না। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এইটা খুব ডিমোটিভেট করে অ্যাকচুয়ালি আমাদেরকে। বিষয়টা হচ্ছে, একজন দেখা গেল বছরের পর বছর জিম করছে, তার কোনো ইমপ্রুভ হচ্ছে না। সো এটা খুব ফ্রাস্ট্রেটিং।
যেটা হয় হচ্ছে একজন খুবই সুস্বাস্থ্যের অধিকারী, সে চাচ্ছিল তার ওয়েটটা কমাতে, সেও দিনের পর দিন জিম করছে কিন্তু তার কাজ হচ্ছে কোনো না। উপকার হচ্ছে না। এটা মানে এইসবের রিজনটা হচ্ছে বডি টাইপটা। অনেক সময় ম্যাক্সিমাম জিমে যেটা হয়, ট্রেনাররা বডি টাইপ বোঝে না, সবাইকে ফলোভাবে মানে একটাই রুটিন দিয়ে দেয়, দিয়ে দেয়া হয়। একটাই খাবারের চার্ট দিয়ে দেয়, যেটা ভুল। সো আই এম সো লাকি যে আমার ট্রেনার বিষয়টা বুঝতে পারেন। সো আমাকে এমনভাবে জিমের চার্টটা করে দেয়, ও আমাকে এমনভাবে লাইক প্রতিদিন তো আর আমি জিমে যেতে পারি না, যখনই যাই ও ফার্স্ট আমাকে জিজ্ঞাসা করে নেয় সারাদিন আমার ওয়ার্কলোড কেমন ছিল, বাহ, আমি কি কি কাজ করেছি, এবং সারাদিন আমার খাবারের তালিকায় কী কী ছিল। ও প্রতিদিন ঠিক ওইটা হিসেব করেই কিন্তু আমাকে ওয়ার্কআউটের লিস্টটা দেয়। সো দিস ইজ সো গুড আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এইভাবে করতে গিয়ে যেটা হলো, আমি আগে যেরকম জিম করতে করতে হয়রান হয়ে যেতাম, আমি শুকাতাম ঠিকই কিন্তু বডি কোনো ইমপ্রুভ হতো না। আর অতটা এনার্জেটিক হ্যাঁ, খুব হতো না, লো খুবই এনার্জি কাজ করে। বাজে অবস্থা। সো বাট এইভাবে জিম করে মানে পরিমিত জিম যেটাকে বলে, বা পরিমিত ওয়ার্কআউট যেটাকে বলে, ওটা করার পর থেকে দেখলাম যে আই রিয়েলি ফিল গুড। তো আমার কাছে মনে হলো যে আসলেই বডি টাইপটা জানা খুব ইম্পর্টেন্ট, এবং আপনার যে ট্রেনার তারও এই বিষয়ে জ্ঞান থাকাটা খুবই জরুরি আর কি। এক্স্যাক্টলি। আপনি বেশ লম্বা সময় ধরে এই মিডিয়াতে ক্যারিয়ার করেছেন, এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এখন পর্যন্ত আমি যদি বলি মানে রিসেন্ট টাইমে আপনার করা বেশ কিছু কাজ, বেশ কিছু নাটক কিন্তু প্রচণ্ড আলোচিত হচ্ছে, সেটার জন্য অনেক অনেক অভিনন্দন। Thank you. এই যে নিজের এই ফেম, যখন বাইরে বের হন, মানুষ আপনাকে আইডেন্টিফাই করতে চায়, সেলফি তুলতে চায়, কেমন লাগে, কতটা উপভোগ করেন? এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা মানুষের এই ভালোবাসাটা, বা মানুষ যে আমাকে দেখে তাদের ভালোবাসাটা জানায়, সো এটা আসলে প্রাইসলেস, এটা অ্যাবসলিউট প্রাইসলেস। সো আমার কাছে মনে হয় যে তখন মানে ভালো কাজ হয়তো করতে পারছি বলে এখনো পর্যন্ত মানুষের মনে জায়গাটা ধরে রাখতে পেরেছি। আপনার কাছে যদি জানতে চাই যে একজন সফল মানুষের, বা আরো সোজা কথায় মানে আপনার মতো একজন সফল অভিনেতার সংজ্ঞাটা কি? আপনি যদি আমাকে সফল অভিনেতা বলেন, আর আমি নট শিওর আমি এখনো পর্যন্ত সফল অভিনেতা কিনা, কজ আমি যেখানে নিজেকে দেখি ওখানে যেতে আমাকে আরও অনেক হার্ডওয়ার্ক করতে হবে। বাট আমার কাছে মনে হয় যে সফল অভিনেতা সংজ্ঞা বলতে ওইভাবে তো আমি জানি না এটা ডেফিনেশন কি, বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে চরিত্রের প্রতি এবং নিজের কাজটার প্রতি অনেস্ট থাকা। বাহ। তাহলে আমি হয়তো একটা দিন ওই জায়গায় যেতে পারবো যে জায়গাটাকে অ্যাকচুয়ালি আমরা সফল অভিনেতা বলি। নিজেকে নিয়ে আসলে এখন কি স্বপ্ন দেখেন? এমন একটা স্টেজ আছি যখন হচ্ছে মানে আমার খুব বেশি কিছু হারবার নাই, মানে এটার জন্য আমি উপরওয়ালার কাছে থ্যাঙ্কস। এই ফিলটা থাকা ভেতরে অনেক জরুরি। সো এখন আমি আসলে নিজেকে যেই জায়গায় দেখতে চাই সেটা হচ্ছে আমি আসলে সামনে আমার বেশ কিছু সিনেমা রিলিজ হবে, তা আমি চাই নতুনভাবে লাইফের এই জায়গায় এসে মানুষ আমাকে ডিসকভার করুক, আমি মানুষকে সারপ্রাইজ করতে চাই। এই প্রসঙ্গ ধরে কিছুক্ষণ থাকতে চাই যে এক একটা সময় আপনাদেরকে এক একটা ক্যারেক্টার প্লে করতে হয়। কখনো কি এমন হয়েছে যে একটা চরিত্রের রেশ আপনাকে দীর্ঘ সময় তাড়িয়ে বেরিয়েছে এবং ওই ঘর থেকে বেরোতে পারেনি? কোন চরিত্র আলী ছিল? আলী চরিত্রটা মানে এটা খুব ভয়ঙ্কর একটা চরিত্র ছিল। মানে এটা এমন হয়েছে, আমি তখন আগে বিশ্বাস করতাম না। আগে অনেক বড় বড় আর্টিস্টদের ক্ষেত্রে শুনতাম যে তারা যখন একটা চরিত্রে থাকতেন বেশ কয়েক মাস তারা চরিত্র থেকে বের হতে পারতেন না। তখন আমি বলতাম এটা কিভাবে সম্ভব? আমরা তো নাটকে 3 দিন এই চরিত্র করি, একদিন গ্যাপ নিয়ে 3 দিন পর আরেকটা চরিত্র করি, আমরা তো এভাবেই করি, এটা তাহলে কিভাবে হয়? সো আলী চরিত্রটা নিয়ে যেটা হলো, আলী চরিত্রটা সিনেমাটা করার আগে আমরা প্রায় 10 থেকে 15 দিন রিহার্সাল করি, এবং 10 থেকে 15 দিন রিহার্সাল করার পরে আমার ডিরেক্টরের চেয়েছিল আমি আলী চরিত্রের 20% করতে পারছিলাম না। সো এটা ওই সময় একটা শকিং ব্যাপার হয় না যে হ্যাঁ। মানে আমি তাহলে কি করলাম এত? আমি তাহলে আসলে আমি কি করলাম? মাই ডিরেক্টর ওয়াজ নট হ্যাপি অ্যাট অল। আমার বাট চ্যালেঞ্জ ছিল, আমি বিশ্বাস করতাম নিজেকে যে না আমি এটা আসলে পারবো। এরপর আমি ডিরেক্টরকে বললাম, ভাই আমরা শুটিংয়ে যাই, আমরা 4-5 দিন শুটিং করি, আপনার যদি কোনো কারণে মনে হয় যে আমি পারছি না, আপনি আমাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিন। তো এরপরে যেটা হলো যে আমি রাত দিন 24 ঘন্টা আলীর মতোই হাঁটতাম, আলীর মতোই কথা বলতাম। আমাদের বান্দরবন শুটিং হয়েছিল, আমরা শুটিংয়ের 3-4 দিন আগে চলে যাই, এবং আলী ক্যারেক্টারটা যেভাবে হাঁটবে ওইভাবে আমি বান্দরবনে ঘুরে বেড়াতাম, বাজার করতাম, লাইক ওয়ার্ড। এই প্র্যাকটিসটা আমি করেছি। এই করতে করতে যেটা হলো আলহামদুলিল্লাহ প্রথম দিন শুটিংয়ের ফার্স্ট শটে ডিরেক্টর বলে দ্যাট ইজ মাই আলী। ও মাই গড। হ্যাঁ, তো আমি জাস্ট ওই ক্যারেক্টার লাইনটা ধরে প্রায় 2 মাসের উপরে ছিলাম। ক্যারেক্টারটা একটা অটিস্টিক ছেলে, যে হচ্ছে কথা বলতে পারে না, হ্যাঁ সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর পাশাপাশি সে একটু প্রতিবন্ধীও। তো সব কিছু মিলে অনেক কিছু ওয়ার্ক করতে হচ্ছিল। আমার লুক,
আমার কথা বলা, মানে আমি তো কথা বলতে পারতাম না, সাইন ল্যাঙ্গুয়েজ, ওটার সাথে এক্সপ্রেশনস, এভরিথিং, সব কিছু। এবার তাহলে আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। যেহেতু আপনি চিটাগাঙের ছেলে, আমরা জানি চিটাগাঙের ভাষা নিয়ে কিন্তু অনেক মজার মজার স্মৃতি থাকে মানুষের। আর যারা চিটাগাং থেকে আসেন আমরা জানি খুবই ট্যালেন্টেড হয়। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে কিন্তু চিটাগাঙের মানুষের প্রচুর অবদান রয়েছে। আর চিটাগাঙের মানুষ অনেক ফুডি হয়, যদিও আপনি সেটার পুরো বিপরীত। তো এই যে এত কথা বলছি, একটু চিটাগাঙের ভাষায় কিছু শুনতে চাই আপনার মুখ থেকে। আমাদের চিটাগাং ভাষায় একটা কথা আছে, সে উগ্গ বুঝে কুজ্জে তুন, আচ্ছা গজ্জে গজ্জে দজ্জেত ফজ্জে গুই। আচ্ছা, এটার মানে কি? এটার মানে কি? হচ্ছে লাইক উগ্গ বুঝে মানে হচ্ছে একটা বুড়া, কুজ্জেতুন মানে হচ্ছে খড়ের গাদা আছে না গরুদেরকে খাওয়ানোর জন্য, শুকনা যেগুলো খড় আছে ওগুলোকে জমায়ে রাখা হয় একটা ইয়ার মধ্যে, ওইটাকে বলে খড়ের গাদা। মানে খড়ের গাদা থেকে, মানে কুজ্জেতুন মানে খড়ের গাদা থেকে গজ্জে গজ্জে মানে গড়ায় গড়ায় দজ্জেত ফজ্জে গুই, নদীতে পড়ে গেছে। আচ্ছা, মানে একটা ভারী মজার। এবার আবার একটু লাইফস্টাইল অ্যান্ড অল এগুলো নিয়ে একটু আলাপ করি। আপনাকে আমরা শুরুর দিকে, আপনার ক্যারিয়ারের শুরুর দিকে দেখেছিলাম একরকম হেয়ারস্টাইল, কিন্তু তারপরে ক্ষণে ক্ষণে সময়ের সাথে সাথে আপনাকে এবং আপনার ওভারঅল স্টাইল স্টেটমেন্ট সব কিছুই বদলে যেতে দেখেছি। একজন অভিনেতার জায়গা থেকে যদি একটু দূরে গিয়ে বলি, একজন মানুষ হিসেবে এই যে সময়ের সাথে আপডেটেড থাকা, লেটেস্ট স্টেটমেন্টের সাথে অলওয়েজ আপডেট থাকা, এটা কতটা ইম্পর্টেন্ট একজন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে খুব ফাস্ট গ্রোয়িং ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি, খুব মুহূর্তের মধ্যে এখন পৃথিবী চেঞ্জ হচ্ছে। সো এটার সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি, তাহলে কিন্তু দিন শেষে আপনার জন্য ঠিকঠাকভাবে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আপনার যদি এখন অনলাইনে সব কিছু হয়, সো ওয়ার্ল্ড যেটা এগিয়ে যাচ্ছে সেটা শুধু আপনি চাল চলনে না বা আপনার ফ্যাশন সেন্সে না, আপনাকে মানসিকভাবে এটার সাথে অ্যাটাচ হতে হবে। আদারওয়াইজ ফিউচার জেনারেশনের সাথে আপনি কোনোভাবেই নিজেকে কোপ আপ করতে পারবেন না। আমার কাছে মনে হয় যে নিজেকে চেঞ্জ করাটা খুবই ইম্পর্টেন্ট সময়ের সাথে। আর সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা সোপ। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। একটা কথা কিন্তু প্রায়শই আমরা বলতে শুনি যে ছেলেদের অতটা রূপচর্চার দরকার নেই, ছেলেদের স্কিন কেয়ার না করলেও হয়। এটা কি আসলে সত্যি? কারণ না, অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে, বিকজ একটা ছেলেও তো মানুষ ভাই। হ্যাঁ, তাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। সো আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে তাকে তো আরো অনেক বেশি নিজের পরিচর্যা করা উচিত। আর একটু স্পেসিফিক তাহলে একটু জেনেই নেই যে আপনার কি মনে হয় একজন পুরুষের হেলথ, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য কি কি পন্থা অবলম্বন করা উচিত? পন্থা বলতে, সত্যি কথা বলতে আমি খুব একটা বেশি মানে ইভেন অনেকে, আমি ইদানিংকাল ছেলেদেরকে দেখি, আমার খুব ভালো লাগে, ছেলেরা ম্যানিকিউর করে, পেডিকিউর করে, যেটা আমি একেবারে ফেসিয়াল করে খুব রেগুলার, যেটা আমি একেবারেই করি না। হ্যাঁ, সো আমি যেটা করি হচ্ছে আমি প্রচুর পরিমাণে ডেইলি মেনটেনেন্সটা করি। আমি পানি খাওয়ার চেষ্টা করি প্রচুর পরিমাণে, আমি ফ্রুটস খাওয়ার চেষ্টা করি অনেক সারাদিনে। হ্যাঁ, মানে ঠিকঠাকভাবে অ্যাটলিস্ট আমার সারাদিন, আমার শুটিংয়ের মানুষজন জানে আমার সারাদিন একটা কমলা আমার থাকবেই। হ্যাঁ, এটা এনশিওর করার চেষ্টা করি। যেমন অনেকের অনেক কিছু ক্রেভিং হয়, কিন্তু আমি যেহেতু স্মোক করি না, আমার হচ্ছে লাইক ভিটামিন সি এর একটা ক্রেভিং আছে। একটা সময় আমার মনে হয় খেতে হবে। হ্যাঁ, একটু আগেও কিন্তু আমি খেয়ে আসছিলাম। সো এটা হচ্ছে মানে লাইক আমার কাছে মনে হয় যে সো ডেইলি নিডস যেগুলা একটা শরীর ভালো রাখার জন্য, ওটা একটু মেনটেন করাটা জরুরি। এটা শুধুমাত্র স্কিনের জন্য তা না, শরীরটাও ভালো রাখার জন্য, যেহেতু আমাকে অনেক কাজ করতে হচ্ছে। সো এটা আমার শরীরের পাশাপাশি আমার স্কিনকেও সাপোর্ট দিবে। অনেকে হচ্ছে মানে স্কিনের প্রতি মোটেও যত্নশীল না, অনেকে এসে আমি আসলাম ঘুমিয়ে গেলাম, বাট আমি একটা প্রপারভাবে যে আমার স্কিনটাকে ওয়াশ করব সেই সময়টুকু তারা দিতে চান না বা দেয়ই না। সো আমার কাছে মনে হয় যে তার সাথে স্যুট করে এরকম কোনো একটা মেডিকেটেড হোক বা নর্মাল হোক একটা ফেস ওয়াশ খুবই জরুরি,
যেটা দিয়ে সে প্রপারভাবে স্কিনটা ক্লিন করবে। আমি বলছি না যে মানে খুব ঘন ঘন গিয়ে সেলুনে ফেস ওয়াশ করেন বা এটা কিছু, Not বাট necessary. বেসিক চর্চাটা থাকাটাও খুব জরুরি। সো এবারের পর্ব র্যাপিড ফায়ার, আপনাকে খুব দ্রুততম সময়ে বেশ কিছু প্রশ্ন করা হবে এবং আপনাকে উত্তরও দিতে হবে কিন্তু বেশ র্যাপিডলি, আর যে উত্তরগুলোর প্রত্যেকটাতেই থাকতে হবে এক্স্যাক্টলি লাইক ফায়ার। Okay. সো আপনি কি রেডি? ওকে, রেডি। ওকে। কলিগদের মধ্যে আপনার খুব ঘনিষ্ঠ 3 জন বন্ধুর নাম বলুন। অপর্ণা, সাফায়েত মনসুর রানা, মাহবুব রশিদ বান্না। যখন কোনো কাজ শেষে পারিশ্রমিক পান না কিংবা পেতে খুব দেরি হয় তখন কি করেন? খুব মেজাজ খারাপ হয়, 1 মাস অপেক্ষা করি, এরপর লিটারালি গালাগালি করি। যে ভুলগুলোর জন্য আফসোস করেন? ভুল তো অনেক ভুল, আমি কয়টার কথা বলবো, অনেক ভুল আছে লাইফে। আপনার দৃষ্টিতে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দরী অভিনেত্রী এবং সুন্দর অভিনেতা কারা? আই ডোন্ট নো, আমার মৌসুমী আপার প্রতি আমার হিউজ একটা ক্রাশ আছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে শি ইজ সো বিউটিফুল অ্যান্ড অভিনেত্রী তো ভালো ডেফিনেটলি। আর অভিনেতা? অভিনেতার মধ্যে সালমান শাহ। ওকে। যে নায়িকা আপনার ক্রাশ তবে যার বিপরীতে এখন পর্যন্ত অভিনয় করা হয়নি? ক্রাশ না, তবে নাজিফা টুসির সাথে কাজ করার আমার এখন পর্যন্ত খুব ইচ্ছা আছে। সবচাইতে মন খারাপের দিন যখন কমেডি নাটকে অভিনয় করতে হয় কি করে সেটা করেন? তখন ডেফিনেটলি ওই মন খারাপের জায়গাটাতে ভুলে থাকতেই হয়, এটা ছাড়া কোনো উপায় নাই। যে খাবার দেখলে ডায়েট ভুলে যান? ক্যারামেল পুডিং। টিভি তারকাদের মধ্যে যে অভিনেতা অভিনেত্রী সবচাইতে বেশি কথা বলেন? শামীম হাসান সরকার মনে হয়। যার হাসির শব্দ দূর থেকে পাওয়া যায়? সাদিয়া আইমান। গসিপ মাস্টার কে আপনার কলিগদের মধ্যে? সবাই তো গসিপ করে, আমি কার কাছে কার কথা বলবো, মানে লাইক আচ্ছা একজনের নাম বলি, শাবনম ফারিয়া। ওকে। আপনার ফেভারিট শপিং ডেস্টিনেশন কোনটা? থাইল্যান্ড। আর শপিং এ এখন পর্যন্ত সবচাইতে এক্সপেন্সিভ বাই কোনটি এবং সেটার দাম কত ছিল? আমার গাড়ি। কস্ট কত ছিল? 40 লাখ। আপনার সাথে কথা বলে খুব খুব ভালো লাগলো অ্যান্ড আই হোপ র্যাপিড ফায়ারটা আপনার মনে থাকবে অ্যাটলিস্ট আগামী অনেকগুলো দিন। আই এনজয়েড রিয়েলি ভেরি মাচ। আর আপনার জন্য স্যান্টালিনার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ স্যান্ডালিনাকে থ্যাঙ্কস, অ্যান্ড আপনাকেও থ্যাঙ্কস এই শোতে আমাকে ইনভাইট করার জন্য, অ্যান্ড আই হোপ আবার হয়তো দেখা হবে আপনাদের সাথে। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনার রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যাদের বিশেষ করে বেশি সানে যান, আপনারা এক্সপোজ হয় সানটা বেশি, ট্যান হয় প্লাস পিগমেন্টেশন আছে, তাদের জন্য আমি একটা সিরাম তৈরি করে দেখাচ্ছি। এটা যদি কন্টিনিউ ইউজ করেন তাহলে আপনার পিগমেন্টেশনটা চলে যাবে। চলুন তাহলে সিরামটা কেমন করে তৈরি করবেন দেখুন। এবং আমার সঙ্গে রয়েছে আজকের মডেল রিদিতা। রিদিতা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কি করছো রিদিতা? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এবং পাশাপাশি মডেলিং করছি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা, নিজের লক্ষ্য কোথায়, গোল কি? লক্ষ্য বাংলাদেশের একজন টপ মডেল হওয়ার ইচ্ছা, আচ্ছা, টপ তো মডেল চেষ্টা চালিয়ে যাব। থ্যাংক ইউ। লক্ষ্য থাকা ভালো এবং সেদিকে এগিয়ে যাওয়া উচিত। তা আজকে আমি তোমাদের মতো যারা আছে, তোমরা যারা কলেজে পড়ো, তোমাদেরকে কিন্তু প্রচুর রোদে বের হতে হয়, থাকতে হয় অনেকটা সময়। তো এই পিগমেন্টেশনটা যেন কম হয়, মানে সূর্যের আলট্রাভায়োলেট রের কারণে যে ছোটো ছোটো স্পটটা হয়, সেই স্পটটা যেন চলে যায়, তার জন্য একটা সিরাম তৈরি করে দেখাচ্ছি। খুবই সিম্পল, আমরা বাড়িতে যা আছে তাই দিয়েই বানাবো। এখানে আমি নিচ্ছি হলো একটু ইয়োগার্ট, ছেঁকে আমি এখানে ফ্রেশটা নিলাম, এবং তার সাথে যেটা আমি করব একটু টমেটোর পাল্প। এখানে টমেটোর মধ্যে ন্যাচারাল ব্লিচ আছে, আমি একটু পাল্পটা এখানে দিচ্ছি, খুব বেশি দেব না, অল্প দেব। ইয়োগার্ট, টমেটো পাল্প, এখানে সামান্য একটু গ্লিসারিন দিয়ে দিচ্ছি, খুবই অল্প একটু, জাস্ট 1/4 টিস্পুন। রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, ট্যান দূর করতে হেল্প করে। রোজ ওয়াটারটা চলে গেল। এটা সিরাম যেহেতু, এটা কিন্তু খুব একটা থিক হবে না, এটা একটু পাতলা থাকবে সিরামের মতো। আর সাথে আমরা এখানে একটু অ্যালোভেরা জেল ইউজ করব। জেলটা দিলে ওই জেলি ভাবটা একদম সাথে সাথেই চলে আসবে পুরো। চাইলে আমরা কন্টেনারে করে এটা রেখে 1 উইক, 1 সপ্তাহ আমরা কন্টেনারে করে
ফ্রিজে রেখে ইউজ করতে পারি। প্রত্যেকটা উপকরণই আমার সানট্যান দূর করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। আর অ্যালোভেরা জেল যেটা করবে এর মধ্যে এসেনশিয়াল অয়েল প্লাস ময়েশ্চার দেবে। এটা রিদিদা তোমার জন্য খুবই হেল্পফুল হবে আমি আশা করি। আর রিদিদার বয়সের যারা আছে তারা চাইলে এটা বাড়িতে আপনার মানে তৈরি করে ব্যবহার করতে পারেন। দেখুন তাহলে কেমন করে অ্যাপ্লাই করবেন। এটা আমি হাতে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে সবচেয়ে ভালো হয় যেহেতু এর মধ্যে ইয়োগার্ট আছে, এই সিরামটাকে সুন্দর করে একদম মানে যতটা সম্ভব ফেসের মধ্যে যাতে ব্লেন্ড মানে খুব ভালো করে মিশে যায় এইটা একটু খেয়াল রাখতে হবে। ইয়োগার্টের মধ্যে প্রচুর পরিমাণে মিল্ক যেহেতু আছে, তো আমাদের ল্যাকটিক অ্যাসিড তো আছেই, স্কিনকে ভালো রাখতে সাহায্য করে এবং ট্যান দূর করতে আর পিগমেন্টেশনের জন্য অত্যন্ত ভালো। টমেটোতে ন্যাচারাল ব্লিচ রয়েছে। এইভাবে তুমি একটু নিজে মাসাজ করো, তো এটা মাসাজ করাটা খুব জরুরি। হাত দিয়ে একটুখানি এখানে ছুঁয়ে নাও, ওই হাতে ওই, হ্যাঁ বাস এটা রেখে দাও। প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে। রিদিতার যে জিনিসটা আছে আমি বলে দিচ্ছি, এর একটু এই জায়গাটা একটা পাফিনেস আছে, তো এই সিরামটা দিয়ে আমরা যদি এইভাবে এই জায়গাটা আমার জাস্ট নোজ বরাবর নাকের এই জায়গায় যদি আমি একটু করে আমাদের সাইনাস পয়েন্টগুলো খুলে যাচ্ছে, মাসাজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফেস কেয়ার। তো আমরা যদি প্রপার ওয়েতে মাসাজ করি, ইভেন রাত্রে যখন ঘুমোতে যাওয়ার আগে আপনি ময়শ্চারাইজার দেবেন, তখনও আপনি চেষ্টা করবেন দুটো আমার যে থাম, এই থাম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে, টেম্পল পয়েন্ট বলে এটাকে, মানে নোজ পয়েন্ট থেকে টেম্পল পয়েন্ট এই পর্যন্ত চলে যাবে। এইটা করলে এই যে তোমার এই জায়গাটা যে পাফিনেস আছে এটা কমে যাবে। আসলে যদি আমাদের টেকনিক জানা থাকে তাহলে আমাদের ফেসের যে প্রবলেমগুলো থাকে সেগুলো আমরা চাইলে কারেক্ট করে নিতে পারি, তবে তার জন্য দরকার ধৈর্য এবং সময়। এই দুটো যদি থাকে তাহলে আমরা নিজেকে সুন্দর রাখতে পারি। তো রিদিতা কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, একটা নতুন অভিজ্ঞতা হলো। আচ্ছা, এবং আমি অবশ্যই বাসায় এটা অবশ্যই ট্রাই করব। তুমি চাইলে বাইরে যখন বের হও এটা দিয়ে সুন্দর করে মাসাজ করলে এটা দেখবে যে স্কিনের সাথে একদম মিশে গেছে। তাহলে তোমার এক্সট্রা সানব্লকের দরকার হবে না, এটাই তোমার সান প্রোটেকশনের কাজটা করবে। অবশ্যই ট্রাই করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ঘরোয়া পদ্ধতিতে কত সিম্পল ওয়েতে আমরা আমাদের নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে পারি। আর সুন্দর থাকার আরেকটা সবচেয়ে বড় মন্ত্র যেটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হলো মনের স্থিরতা। আজকাল আমরা বড় অস্থির, বড় চঞ্চল, মন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়। সেই জন্য মনটাকে স্থির রাখুন। নিয়মিত যেটা আমাদের মানে খাওয়া দাওয়া, এক্সারসাইজ এগুলো যদি করেন তাহলে আপনারা অবশ্যই সুস্থ এবং সুন্দর থাকবেন। দেখা হবে আবার। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। আপনাদের সুস্বাস্থ্যের জন্য আমরা আপনাদের সাথে আছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে খুব সহজে শোল্ডার পেইন থেকে পরিত্রাণ পেতে পারি। যে কোনো পেইনের মূল কারণ হলো ওই জায়গাটিতে সঠিকভাবে যে ব্লাড সার্কুলেশন হবার কথা সেটি না হবার ফলে যে স্টিফনেস হয়, তার ফলেই কেবলমাত্র আমরা পেইন বা ব্যথা অনুভব করে থাকি। সেজন্য আমাদের শোল্ডার পেইন থেকে পরিত্রাণের জন্য আমাদের শোল্ডারটিকে প্রথম ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। সেজন্য আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে শোল্ডারকে উপরের দিকে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে, আবার শ্বাস গ্রহণ করতে করতে উপরের দিকে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে। এটিকে কমপক্ষে 10 থেকে 12 বার করবার পর আমরা শোল্ডারকে সার্কেল করব। গভীরভাবে শ্বাস গ্রহণ করে প্রথম সামনের দিকে, উপরে, পেছনে, নিচে
ধীরে ধীরে সামনে, উপরে, পেছনে, নিচে, সামনে। এই সার্কেলটি কমপক্ষে 8 থেকে 10 বার করবার পর তারপর আবার রিভার্স সার্কেল আমরা করব। শ্বাস নিয়ে প্রথম পেছনে, তারপর উপরে, সামনে, নিচে। এটিও আমরা 8 থেকে 10 বার করবার পর একটি আরাম অবস্থা আমাদের শোল্ডারের মধ্যে অনুভব করব। তারপর আমরা স্ট্রেচিং করব। এটি হলো ডান হাতকে সোজা সামনে রেখে বাম হাত দিয়ে ডান কনুইকে বুকের মধ্যে চাপ দিয়ে আমাদের নেক বা মাথা ডান দিকে প্রসারিত করব। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলে আমাদের এই যে জায়গাটি আছে শোল্ডারের, এই জায়গাটিতে লেন্থিন হচ্ছে, রক্ত চলাচল বৃদ্ধি পাচ্ছে, যেটি পেইন থেকে মুক্ত হওয়ার জন্য একটি চমৎকার স্ট্রেচ। এখানে আমরা কমপক্ষে 30 সেকেন্ড সময় থাকব এবং আমাদের শ্বাস হবে গভীর থেকে গভীর। ঠিক একইভাবে আমরা অপর পাশটিও করে নিব। অপর পাশটি করবার পর আমরা অন্য একটি স্ট্রেচিং করব। ডান হাতকে সোজা উপরের দিকে তুলে মাথার পিছন দিক দিয়ে এলবো বা কনুই ব্যান্ড করে বাম হাত দিয়ে ডান কনুইকে বাম দিকে, মাথা এবং চিন থাকবে সোজা। বামটাকে দিয়ে ডান দিকে আমরা প্রেসার করার চেষ্টা করব। লক্ষ্য রাখুন, এর ফলে আমাদের এই শোল্ডারের জায়গাটি সবটুকু লেন্থিন হবে। ঠিক এখানেও কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থাকব। ঠিক একই প্রক্রিয়ায় আমরা অপর পাশটিও করে নেব। এই অ্যালাইনমেন্টটিকে সঠিক করতে গেলে এগুলোর পাশাপাশি আপনাকে দিনে 5 থেকে 7 বার একটি স্ট্রেচিং করতে হবে, যেটি অনেক হেল্প করবে। সেটি হলো আমাদের হাত যেই পাতা আছে এটিকে আমরা পিছনের দিকে নেবার চেষ্টা করব। শিলা এই পাশে ঘুরিয়ে দেখাবে। লক্ষ্য করুন, এটি আপনি আপনার অফিসে কিংবা বাসায় 3 থেকে 4 বার 5 বার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এর ফলে কিন্তু আমাদের এই শোল্ডার সামনের দিকে চলে আসার যে প্রবণতাটাই থাকে এটি থেকে বেন্ড হবে। অনেকে এটি যদি না করতে পারেন, আপনারা খুব সহজভাবে দুটি কনুইকেও ব্লক করে ফেলতে পারেন। প্রথম যারা এটি না করতে পারবেন, হাতের পাতাকে একসাথে রাখবার, তারা এটি করতে পারেন। এটি করে আপনি দেখবেন যে আপনার এই শোল্ডার ব্লেড থেকে সোজা পিছনের দিকে আমাদের প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসার অভ্যাসটুকু আমরা প্রত্যেক দিন 4-5 বার করে এই অভ্যাসে নিয়ে আসব। এখন আমরা স্ট্রেচিংগুলো করেছি, এখন অ্যালাইনমেন্টকে যখন ঠিক করব তখন আমরা এই শোল্ডার পেন থেকে চিরতরে পরিত্রাণ পেতে পারবো। সেজন্য আমরা প্রথম পেটের উপর শুয়ে পড়ব। পেটের উপর শুয়ে আমরা আমাদের হাতের পাতা মাথা কিংবা একটু সামনের দিকে রাখবো। রেখে এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে প্রথম মাথা, তারপর বুক, তারপর সবটুকু শোল্ডার ব্লেডকে আমরা চেষ্টা করব পেছনের দিকে রাখবার। প্রিয় দর্শক, এর ফলে কিন্তু আমাদের শোল্ডার ব্লেডটির আসলে অ্যালাইনমেন্টটি ঠিক হচ্ছে, যেটি শোল্ডার পেইন থেকে পরিত্রাণের জন্য এবং এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া মাসেল এবং নার্ভগুলোকে রিঅ্যাক্টিভেট করবে, রিপেয়ারিং করবে। এখানে কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে প্রথম পেট, তারপর বুক, তারপর মাথাকে মুক্ত করে আমরা আমাদের শরীরকে পিঠের মধ্যে নিয়ে যাব। নিয়ে বসা অবস্থা থেকে পা সোজা রেখে বসা অবস্থা থেকে আমাদের হাতের পাতা মুখোমুখি রেখে এই অবস্থায় গভীরভাবে শ্বাস গ্রহণ করে আমরা চেষ্টা করব কোমরকে তুলতে। পা সোজা হবে। যারা এটি পারবেন না, এটিকে বলা হয় ইনক্লাইন প্লেন। এটি যারা পারবেন না তারা প্রথম এটি করতে পারেন, হাঁটুটা ভাঁজ রেখে। এটি অনেক সহজ। এটি হয়ে যাবার পর চর্চা করে আপনারা পরবর্তীতে এটিতে যাবেন। কিন্তু এখানে যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, আপনার কোমরটি যতটুকু সম্ভব হাঁটুর উপরের দিকে, হাঁটু যে পজিশনে থাকবে তার চেয়ে যত উপরে আপনি লক্ষ্য করুন। এর ফলে কিন্তু আমাদের আসলে যে জায়গাটিতে স্টিফনেস, সমস্ত ওজন কিন্তু এই জায়গাটিতে পড়বার ফলে এখানে যে সেলসগুলো আছে, টিস্যুগুলো আছে, এগুলো কিন্তু রিপেয়ার হওয়ার একটি ভালো সুযোগ পাচ্ছে। এখানে আপনি মাথাকে যতটুকু সম্ভব একদম ছেড়ে দিবেন, কোনো প্রকার প্রেশার বা চাপ থাকা যাবে না। এখানে কমপক্ষে 1 মিনিট সময় থেকে ধীরে ধীরে আমরা পিঠের উপর শুয়ে পড়ব, হাঁটু আমরা ভাঁজ করব, সর্বশেষ একটি আসন করব, এটি হলো ব্রিজ। হাঁটু ভাঁজ করে কোমরের দুপাশে হাত রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে এখানে আমাদের উদ্দেশ্য হবে কোমর এবং বুককে উপরে তোলা। আপনি চেস্টকে যখন উপরে তুলবেন, আসলে শোল্ডার ব্লেডে আপনি লক্ষ্য রাখুন বদরুল যেভাবে করছে,
আমাদের মূল টার্গেট হবে আমাদের চেস্ট এই জায়গাটিকে আপ করে শোল্ডার ব্লেডকে পিছনের দিকে দেওয়া। আপনি আপনার কোমর এবং চেস্টটুকু যতটুকু সম্ভব সবটুকু আপনি চাপ দিয়ে ধীরে ধীরে তুলবার চেষ্টা করবেন। এর ফলে রক্ত চলাচল, রিপেয়ারিং সব কিছু কিন্তু আমাদের শোল্ডার লেভেলটাকে ঠিক করবার জন্য এই আসনটি একটি চমৎকার আসন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন স্যান্ডেলিনার রূপকথা। পুরোটা সময় জুড়ে আমি ইন্দ্রাণী ছিলাম আপনাদের সাথে। আজকেও আমরা দেখিয়েছি ঘরোয়া উপায়ে চটপট কিছু বিউটি টিপস এবং সাথে সাথে এটাও দেখিয়েছি যোগার মাধ্যমে কি করে আপনারা সুস্থ থাকবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে। পাশাপাশি বরাবরের মতোই একজন তারকার সাথে আড্ডা গল্প আলাপ তো ছিলই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো তারকাকে নিয়ে এবং সাথে নতুন কিছু যোগা এবং বিউটি টিপস তো থাকবেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।